ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক। আজকে যারা নবম শ্রেণীর বা প্রাক মাধ্যমিক ছাত্রছাত্রী আছো তাদের জন্য আজকে তোমাদের দেখো সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কুর ডায়েরি নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমরা জানো এখান থেকে তোমাদের যে প্রথম পর্যায় ভিত্তিক মূল্যায়ন, দ্বিতীয় পর্যায় ভিত্তিক মূল্যায়ন এবং তৃতীয় পর্যায় ভিত্তিক মূল্যায়ন তিনটিতেই লাইন তুলে খুব খুঁটিয়ে প্রশ্ন আসে। তাই তোমরা যারা নবম শ্রেণীর বা প্রাক মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য কিন্তু আজকের আমার এই প্রয়াস। তোমরা অবশ্যই তোমাদের যে পাঠ্য বিষয়গুলো আছে আমরা ধারাবাহিকভাবে কিন্তু তোমাদের আলোচনা করব। তোমরা নবম শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার পরিবারের অন্তর্ভুক্ত হয়েছো তাদের মোস্ট ওয়েলকাম। এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং বেল আইকন অল ক্লিক করে রাখো, যাতে তোমাদের পরীক্ষার আগে সমস্ত আপডেট তোমাদের হাতে পৌঁছে যেতে পারে। চলো দেরি না করে আজকে তোমাদের শুরু করছি তোমাদের এই যে প্রফেসর শঙ্কুর ডায়েরি। তোমাদের এই বইটি কিন্তু পুরোটি পাঠ্য নয়। নবম শ্রেণীর তিনটি যে পর্যায়ভিত্তিক মূল্যায়ন হয়, প্রথম পর্যায়ভিত্তিক মূল্যায়নের মধ্যে তোমাদের আছে শুধুমাত্র দেখবে বোমযাত্রীর ডায়েরি। এই যে লাল স্টার দেওয়া আছে এটি তোমাদের পাঠ্য, আর কোনো বিষয় প্রথম পর্যায়ভিত্তিক মূল্যায়ন থেকে প্রশ্ন হবে না। এপ্রিল 2024-এ যে প্রথম পর্যায়ভিত্তিক মূল্যায়ন হচ্ছে সেখান থেকে কিন্তু এটি তোমাদের একমাত্র পাঠ্য বিষয়। দ্বিতীয় পর্যায়ভিত্তিক মূল্যায়ন হবে করভাস এবং তৃতীয় পর্যায়ভিত্তিক মূল্যায়ন হবে স্বর্ণপর্ণী। তো যেহেতু আমাদের এখন প্রথম পর্যায়ভিত্তিক মূল্যায়ন 2024 এপ্রিলের প্রস্তুতি বা প্রশ্ন অনেকেই হয়ে গেছে স্কুলে। আমি স্কুল টিচার প্রশ্ন করে দিয়েছি তোমাদের। এখন তোমাদের শেষ প্রস্তুতির জন্য আমি একবার যারা এখনো ঠিকঠাক তৈরি হতে পারোনি তাদের জন্য কিন্তু আমার এই প্রয়াস। আমরা তোমাদের প্রথম থেকে কিন্তু পড়াবো। দেখো এখানে যে তোমাদের বইটি দেওয়া আছে সত্যজিৎ রায়ের যে ডায়েরি, ইনি একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক এবং তার বিখ্যাত এই বই শঙ্কুর ডায়েরি খুব গুরুত্বপূর্ণ। শঙ্কু হচ্ছেন একজন প্রখ্যাত সায়েন্টিস্ট বা বিজ্ঞানী, তার লেখা একটা ডায়েরি পাওয়া গেছে এবং সেই ডায়েরি নিয়ে আমার আলোচ্য বিষয়। চলো বিষয়ের গভীরে প্রবেশ করতে গিয়ে আমরা বহিরঙ্গটা বলে দিলে তোমাদের ইন্টারেস্ট থাকবে না, তাই আমরা একদম পরপর তোমাদের কাছে আলোচনা করছি। দেখো আমি তোমাদের যদি বই থাকে খুলবে, আর নাহলে হেডফোন নিয়ে শুনবে, দেখবে তোমাদের সব কিছু খুব সহজ হয়ে গেছে। এবং অবশ্যই কোনগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রথম পর্যাবৃত্তির মূলে সেগুলো কিন্তু আমি বলে দেবো। প্রথমে দেখো কি বলছি, প্রথমে আছে ত্রিলোকেশ্বর শঙ্কুর ডায়েরিটা আমি পাই তারক চাটুর্যের কাছে। তার কি বলছেন প্রথমে, ত্রিলোকেশ্বর শঙ্কুর ডায়েরিটা আমি পাই তারক চাটুর্যের কাছে। অর্থাৎ লেখক বলছেন যে আমি এই ত্রিলোকেশ্বর শঙ্কুর যে বিখ্যাত ডায়েরিটা, একজন সায়েন্টিস্টের ডায়েরিটা, ওটা আমি তারক চাটুর্যের কাছে পেয়েছি। খুব বিখ্যাত লোক নয় কিন্তু তারক চাটুর্য, ছোটখাটো গল্প লিখেন এবং পয়সাবান গরিব মানুষ। আমরা দেখো আলোচনা করছি। এদিন দুপুরের দিকে অফিসে বসে পুজোর সংখ্যার জন্য একটা লেখা প্রুফ করছি। প্রুফ মানে কি, যখন কেউ কাঁচা পেনে লেখে সেটা প্রিন্ট করার আগে যখন ঠিকঠাক বা সংশোধন করা হয় তখন সেটাকে বলা প্রুফ সংশোধন। তোমাদের নিশ্চিতভাবে 11-12 প্রুফ সংশোধন বাংলাতে আছে। এমন সময় তারকবাবু এসে লাল খাতা আমার সামনে ফেলে দিয়ে বললেন, পড়ে দেখো গোল্ড মাইন। তারক চাটুর্যে একটা ছোট্ট খাতা উনি নিজে লিখতেন, কিন্তু আজকে একটা ডায়েরি এনে বললেন দেখো গোল্ড মাইন। গোল্ড মানে সোনা আর মাইন মানে খনি, অর্থাৎ সোনার খনি তোমায় দিয়ে দিলাম। তুমি তো পত্রিকা গল্প লিখো, প্রচুর বিষয় এর মধ্যে পেয়ে যাবে ডায়েরির মধ্যে, ছেড়ে লিখো এই ডায়েরি থেকে। কারণ উনি বিভিন্ন ব্যক্তির কাছে গল্প সংগ্রহ করে পত্রিকা ছাপাতেন। আজকে তারক চাটুর্যে নিজের গল্প বাদ দিয়ে একটা বিজ্ঞানীর তোমার ডায়েরি ওনার হাতে তুলে দিলেন। তারকবাবু এর আগে কয়েকবার গল্প টল্প এনেছিলেন, এই প্রথম না, অনেকবারই গল্প টল্প এনেছেন। খুব যে ভালো তা কিন্তু নয়, তবে বাবাকে চিনতেন উনি। আর ছেঁড়া জামাটামা দেখে মনে হতো ভদ্রলোক বেশ গরিব। আর প্রতিবারই লেখাগুলোর জন্য আমি ওনাকে 5-10 টাকা করে দিয়েছি। যেহেতু ওনাকে দেখে মনে হতো গরিব, তাই প্রত্যেকবারই গল্প আনলেই তাকে 5-10 টাকা দেওয়া হতো। এবার গল্পের বদলে ডায়েরিটা দেখে একটু আশ্চর্য হলাম, অবাক হয়ে গেলাম যে তারকবাবুর মতো একজন অখ্যাত লেখক কি আনলেন ডায়েরি।
আবার সায়েন্টিস্ট শঙ্কুর ডায়েরি, এটা বিশ্বাস হয় না, অবিশ্বাস্য বলে মনে হলো। প্রফেসর শঙ্কু, বছর 15 নিরুদ্দেশ, অথচ এই সায়েন্টিস্ট আজ 15 বছর ধরে নিরুদ্দেশ, হারিয়ে গেছেন। কেউ কেউ বলেন তিনি নাকি কি একটা ভীষণ এক্সপেরিমেন্ট করতে গিয়ে প্রাণ হারিয়েছেন, কোনো পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে হয়তো কোথাও প্রাণ হারিয়েছেন। আবার এটাও শুনেছি যে তিনি নাকি জীবিত, কেউ কেউ বলছেন বেঁচেও আছেন। ভারতবর্ষের কোনো অজ্ঞাত অঞ্চলে গা ঢাকা দিয়ে চুপচাপ নিজের কাজ করে যাচ্ছেন। হয়তো ভারতবর্ষের কোনো অখ্যাত বা অজানা জায়গাতে উনি তার গবেষণা চালিয়ে যাচ্ছেন। সময় হলে আত্মপ্রকাশ করবেন, যখন গবেষণায় সফল হবেন তখন কিন্তু আত্মপ্রকাশ করবে। দেখো, তোমাদের কিন্তু এটা যদি করতে পারো তোমরাও বিরাট হবে। কি বলতো, এই সোশ্যাল মিডিয়া থেকে, সমাজ পরিবেশ থেকে লুকিয়ে গিয়ে একদম পড়ার গভীরে একদম, তারপরে তোমরাও দেখবে একটা বিরাট কিছু করে ফেলেছো। তাই এখন এই সোশ্যাল মিডিয়া, খেলাধুলা, অনেক কিছু তোমায় টানবে, এইগুলো সরে যেয়ে এটা লুকিয়ে যেও, আর তারপরে এক মনে পড়াশোনা করো, দেখবে তুমিও বড় কিছু হয়ে গেছো, তাই না? তাই সেই শিক্ষাই তো এখানে দিচ্ছে। তাই দেখো, এসব সত্যি কি মিথ্যে জানি না, তবে এটা, এসব সত্যি মিথ্যে জানি না বলতে কি বলছেন, যে লেখক সম্পর্কে বিভিন্ন কিংবদন্তি আছে। কেউ বলছেন উনি মারা গেছেন, কেউ বলছেন নিরুদ্দেশ গেছেন, কেউ বলছেন গা ঢাকা দিয়েছেন পরে আত্মপ্রকাশ করে, কোনটা যে সঠিক এটা আমরা জানি না। কিন্তু এটা জানতাম যে তিনি নিশ্চিত একজন বৈজ্ঞানিক। বৈজ্ঞানিক এ বিষয়ে তার কোনো সন্দেহ নেই। তো তার যে ডায়েরি থাকতে পারে এটাও তো অস্বাভাবিক কিছু নয়। একজন বৈজ্ঞানিকের ডায়েরি থাকবে বই কি, কিন্তু সেই ডায়েরি তারকবাবুর কাছে কি করে এলো? তারকবাবু তো বিখ্যাত লোক নন। জিজ্ঞেস করতে তারকবাবু একটু হেসে হাত বাড়িয়ে আমার মশলার কৌটো থেকে লবঙ্গ আর ছোট এলাচ বেছে নিয়ে বললেন, দেখো এই যে লবঙ্গ, ছোট এলাচ, এটা কেন রেখেছেন লেখক বলতো? যাদের মুখে দুর্গন্ধ থাকে তারা যদি ওই লবঙ্গ আর ছোট এলাচ ব্যবহার করেন তাহলে কোনো সমস্যা নেই। দেখো, অনেক মানুষ মুখোমুখি এসে কথা বলতে চায়, আমি যদি আমার টেবিলে ওই তোমাদের লবঙ্গ আর গোলমরিচ রেখে দিই, ছোট এই লবঙ্গ আর ছোট এলাচ রেখে দিই, কেউ যদি এগুলো ব্যবহার করে আমার সঙ্গে কথা বলে তাহলে আমার তার সঙ্গে হয়তো কথা বলতে কোনো অসুবিধে নেই। তাই আমাদের লেখক বলছেন, আমি কিন্তু গোলমরিচ আমি ওই লবঙ্গ আর ছোট এলাচ রাখতাম, যেই আসুক ওটা মুখে দিয়ে যেন আমার সাথে কথা বলে। তার মানে বোঝা যাচ্ছে লেখক মুখে দুর্গন্ধ মোটেই পছন্দ করতেন না। তো ওটা দিয়ে বললেন, উনি তারক চাটুর্য মুখে নিলেন এবং বললেন, সুন্দরবনে সে ব্যাপারটা মনে আছে তো? এই রে, আবার সে বাঘের গল্প। তারকবাবু তার সব ঘটনার মধ্যে ওই বাঘ জিনিসটাকে যেভাবে টেনে আনেন সেটা না আমার মোটেই ভালো লাগে না। প্রত্যেক কথাই ওনার শুধু বাঘ আর বাঘ। তাই একটু বিরক্ত হয়ে বললাম, কোন ব্যাপারটার কথা বলছেন বলুন তো? আরে উল্কাপাত, ব্যাপার তো একটাই। ওফ, ও ঠিক ঠিক মনে পড়েছে। হ্যাঁ, এটা সত্যি ঘটনা। কাগজে বেরিয়েছিল, পেপারে। বছরখানেক আগে একটা উল্কাপিণ্ড ওই সুন্দরবনের মাঠারিয়া অঞ্চলে এসে পড়েছিল। বেশ বড় পাথর। কলকাতার জাদুঘরে যেটা আছে তার চেয়েও দ্বিগুণ বা ডবল। মনে আছে, কাগজের ছবি দেখে হঠাৎ একটা কালো মোড়ার খুঁড়ি বলে মনে হয়েছিল। বললাম, তার সঙ্গে এই খাতার কি সম্পর্ক আছে? তারা বলল, আরে বলছি বলছি, ব্যস্ত হইও না, বলছি। আমি গেছিলাম এই মৌকায়, যদি কিছু বাঘ ছাল জোটে, উপর থেকে উল্কাপাত হলে নিচের তো বন্য জন্তু মরবেই, তাই বাঘের ছাল বিরাট দাম আছে। বাঘ মলে ছাল, নখ সবই দাম আছে, ভালো দর পাওয়া যায়, জানো তো। তাই ভাবলুম অত জন্তু জানোয়ার মলো মলো মানে মরলো, তার মধ্যে গুটি চারেক বাঘও কি পড়ে থাকবে না? তাহলে বাঘের আশায় উনি গিয়েছিলেন, কিন্তু সেগুড়ে বালি। লেট হয়ে গেল হে। হরিণ টরিণ কিচ্ছু নেই, বাঘ তো দূরের কথা, একটা হরিণও পেলেন না লেখক। তাহলে তাহলে কি? কিছু গোসাপের ছাল পেলেন উনি। কি? কিছু গোসাপের ছাল। তাই নিয়ে এলাম, আর নিয়ে এলাম এই খাতাটা। হ্যাঁ, একটু অবাক হয়ে বলুন, খাতাটা কি ওইখানে? আরে গর্তের মধ্যিখানে পাথরটা পড়ায় একটা গর্ত হয়েছিল, এটা জানো তো?
তোমাদের মতো চারখানা হেদো তার মধ্যে ঢুকে যায়, আর এটা তো ছিল মাঝখানে। হেদো মানে কি, এই মোটা মোটা দেহ ওর মধ্যে ঢুকে যায়, আর এই খাতাটা ঢুকবে না? আরে বলেন কি! বোধহয় পাথরটা যেখানে পড়েছিল তার খুব কাছেই, বুঝলেন, ওই পাথরটার কাছেই এই ডায়েরিটা পড়েছিল মাঝখানে। আমি কুড়িয়ে নিয়ে এলাম। লাল লাল কি একটা মাটির ভেতর থেকে উঁকি মারছে দেখে টেনে তুললাম গর্ত থেকে। আর তারপর খুলতেই দেখি শঙ্কুর নাম। আর যেই না দেখেছি শঙ্কুর নাম, সঙ্গে সঙ্গে পকেটস্থ করলাম। পকেটস্থ মানে কি, পকেটের মধ্যে ঢুকিয়ে দিলাম। উল্কার মধ্যে, উল্কার গর্তের মধ্যে খাতা, হ্যাঁ, তার মানে কি উল্কার গর্তে খাতা? আশ্চর্য! আরে পড়ে দেখো, পড়ে দেখো, সব জানতে পারবে। আরে তোমরা তো ওই বানিয়ে টানিয়ে গল্প লেখো না, অবশ্য আমিও লিখি, এ তার চেয়ে ঢের মজাদার, বুঝলে। এটা হাতছাড়া করতাম না, এত দামি একটা জিনিস। নেহাত একটু হাত টানাটানি চলছে, মানে কি অভাব দারিদ্র চলছে বলে শঙ্কুর ডায়েরিটা উনি বিক্রি করতে এসেছেন। সত্যি টাকা ছিল না কাছে, আর তাছাড়া ঘটনাটা পুরোপুরি বিশ্বাস হচ্ছিল না। আমার পকেটে টাকাও ছিল না, আবার আমার বিশ্বাস হচ্ছিল সত্যিই কি শঙ্কুর ডায়েরি বটে এটা। অনেক সময় তো প্রতারণা করে, তারকবাবুর মতো একটা অখ্যাত লোক একটা ডায়েরি বা শঙ্কুর ডায়েরি, আবার তাও কি বলতো, 20 টাকা। ভদ্রলোককে আমি 20 টাকা দিলাম অবিশ্বাস্য ভরে। দিদা ভয় করছিল, 20 টাকা ভদ্রলোক নেবেন তো? 20 টাকাই দিলাম। তারপরে তাকিয়ে আছি, দেখি ভদ্রলোক কি বলে টলে, এসব না খুব ভয়। দেখলাম ও বাবা, ভদ্রলোক খুশি হয়ে আমায় না আশীর্বাদ করতে করতে চলে গেল। যাক, আমি ভেবেছিলাম 20 টাকা নেবেন না, আমাকে আশীর্বাদ করলেন। তারপর পুজোর গোলমালে আমি সত্যি খাতাটার কথা না ভুলে গিয়েছিলাম। এই সেদিন আলমারি খুলে চলন্তিকা, চলন্তিকা মানে কি বলতো, পত্রিকার নাম, যে পত্রিকায় একটা অভিধান, চলন্তিকা মানে অভিধান। আলমারি খুলে চলন্তিকাটা টেনে বার করতে গিয়ে ওটা বেরিয়ে পড়লো। চলন্তিকাটা অভিধান, ওটা আমি বের করতে যাচ্ছি, আর সেই সময় এটা বেরিয়ে পড়লো। রাজশেখর বসুর এটা একটা অভিধান, বাংলা অভিধান রাজশেখর বসুর। আর সেই চলন্তিকাটা উনি মাঝে মাঝে পড়েন, কারণ প্রুফ রিডার তো, বাংলার প্রুফ প্রয়োজন আছে। আর সেই জন্য কিন্তু ওই প্রুফ দেখতে গিয়ে, প্রুফ তৈরি করতে গিয়ে, ওই চলন্তিকাটা বার করতে গিয়ে ওই ডায়েরিটা বেরিয়ে গেল। না পুজোয় ভুলে গিয়েছিলেন। খাতাটা হাতে নিয়ে খুলে কেমন খটকা লাগলো, মানে একটা ভয় লাগতে লাগলো। যতদূর মনে পড়ে, প্রথমবার দেখেছিলাম খাতার ওই কালি রংটা না সবুজ, আর এখন দেখছি লাল। এ কি, আমি আগে দেখেছিলাম সবুজ আর এখন লাল, এ কেমন হলো? যাই হোক, খাতাটা পকেটে নিলাম। কি জানি, মানুষের ভুল তো হয়ই, নিশ্চয়ই অন্য কোনো লেখা সবুজ কালির সঙ্গে গোলমাল করে ফেলেছে হয়তো, অনেকদিন আগের কথা তো। বাড়িতে এসে আবার খাতাটা খুলতেই বুকটা ধড়াস করে উঠলো। এ কি, কালি রং নীল! বুঝতেই পারছো কত পরিবর্তন হচ্ছে। তারপর এক আশ্চর্য অদ্ভুত ব্যাপার, দেখতে দেখলাম চোখের সামনে নীল হয়ে গেল, একটু পরে হলদে হয়ে গেল, বারবার কালি রং বদলাচ্ছে। এবার তো কোনো ভুল নয়, কালি রং সত্যি বদলাচ্ছে। হাতের কাঁপুনিটা কাঁপতে কাঁপতে খাতাটা পুড়ে গেল। আমার ভুলো কুকুরটা যা পায় না তাতেই দাঁত বসায়, খাতাটাও বাদ গেল না। কিন্তু আশ্চর্য, যে দাঁত এই দুদিন আগেই আমার নতুন তালতলার চটিটা, কলকাতার তালতলা থেকে একটা চটি কিনে এনেছি, সেটা ছিঁড়ে ফেলে দিয়েছে। আর খাতা কত নরম জিনিস, কিন্তু কামড়ান দাগ পড়ছে না, খাতাটা ছিঁড়তেই পারছে না আমার ভুলো কুকুরটা। হাত দিয়ে টেনে দেখলাম, এ কি, এই কাগজটা কেন ভুলো পারলো না? ওরে বাস, এ তো ভীষণ শক্ত, এই ছেঁড়া মানুষের সাধ্য নয়, কুকুর তো দূরের কথা। টানলে কি হচ্ছে, রাবারের মতো বেড়ে যাচ্ছে, আবার ছাড়লেই ছোট্ট হয়ে যাচ্ছে। এ কি, আমার তো ভয় করছে, আমার তো ভূত বলে মনে হচ্ছে। কি খেয়াল হলো, আমি দেখি তো এটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য একটা দেশলাই জেলে আগুন ধরিয়ে দিলাম। অদ্ভুত, পুড়লো না। হ্যাঁ, খাতাটা 5 ঘন্টা, এবার কি করলাম, উনুনের মধ্যে ফেলে দিলাম। বুঝতে পারছো, 5 ঘন্টা যদি উনুনের মধ্যে ফেলে রাখা যায়, তাতে কি এটা হবে না? কিন্তু দেখলাম অদ্ভুত বিষয়, কালি রং যেমন বদলাচ্ছিল তেমনই বদলালো, কিচ্ছু হলো না, আগুনে পুড়লো না, কুকুরে ছিঁড়তে পারলো না।
সেই দিন রাত্রেই ঘুম টুম ভুলে গিয়ে রাত 3টে অবধি জেগে আমি খাতাটা পড়ে শেষ করলাম। আর যা পড়লাম তা আজ তোমাদের হাতে তুলে দিচ্ছি। এসব সত্যি কি মিথ্যে, সম্ভব কি অসম্ভব, তা তোমরা বুঝে নিও। তাই এবার তোমাদের শুরু হচ্ছে ওই খাতাটার মধ্যে যা যা লেখা আছে এই পরপর তোমার পত্রিকায় প্রকাশ। আমরা দেখছি 1 জানুয়ারি, ডেট 1 জানুয়ারি। আজ দিনের শুরুতেই একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল। রোজকার মতো আজকেও নদীর ধারে মর্নিং ওয়াক সেরে ফেলেছি। সকালে মর্নিং ওয়াক হাঁটতে যান, শোবার ঘরে ঢুকে একটা বিদঘুটে চেহারা লোকের সামনে পড়তে হলো। চমকে গিয়ে চিৎকার করে বুঝতে পারলাম, ওরে বাবা, ওটা আসলে আয়না। আমি একটা ভয়ঙ্কর ভূতের মতো লোককে দেখে আমি চিৎকার করে উঠেছিলাম। পরে দেখলাম যাকে চিৎকার করে ভয় পেয়ে গেছি ওটা আসলে আয়না। এবং যে লোকটা আমি তাকে দেখলাম ওই লোকটা আর কেউ নয়, ওটা আমারই ছায়া, আমারই ছবি। এ কি, আমার ছবি আমাকে ভূত দেখাচ্ছে কেন? আসলে এই কবছরেই না আমার চেহারাটা এইরকমই হয়ে গেছে। এত বেশি আমি ব্যস্ত, নিজের চুল আঁচড়ায়নি, আমার দিকে নজর দিতে পারিনি, চেহারাটা ভূতের মতো হয়ে গেছিল। আর আমার তো আয়নার প্রয়োজন হয় না বলে আমি আয়নার উপরে একটা ক্যালেন্ডার টাঙিয়ে রেখেছিলাম। আমার আয়না ঢাকা পড়ে গিয়েছিল। আজ সকালেই বোধহয় প্রহ্লাদ, মানে আমার চাকরটা, বছর শেষ হয়ে গেছে বলে সর্দারি করে, মানে মোড়নি করে ওটা নামিয়ে রেখেছে। ওকে নিয়ে আর পারা গেল না, আমাকে বলেওনি। অর্থাৎ আমি মর্নিং ওয়াক করে যখন দেখছি আয়নার সামনে আমাকেই, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমার চেয়ে যে ভূতের মতো হয়ে গেছে আমি জানতাম না। আসলে ওই ক্যালেন্ডারটা সরাতে আয়নায় আমাকেই দেখা যাচ্ছে, আর আমার চেহারা ভূতের মতো হয়ে গেছে। আমি চিৎকার করে উঠেছিলাম। 27 বছর ধরে আমার থেকে কাজ করো, ওর বুদ্ধি হলো না, একটু বল যে ক্যালেন্ডারটা ছড়িয়ে দিয়েছি। ইস, আশ্চর্য, ভয় তো আমি মরেই যাচ্ছিলাম। চিৎকার শুনে প্রহ্লাদ ঘরে এসে পড়েছিল। ওকে একটু শিক্ষা দেওয়া দরকার। মনে হয় আমার স্নাপগান বা নরশাস্ত্রটা ওর উপর পরীক্ষা করা গেল। স্নাপগান বা নরশাস্ত্র মানে হচ্ছে একটা বন্দুক যার মধ্যে নসির ডাস্ট থাকে, আর তাক করে নাকের কাছে ছড়লেই সে কিন্তু হচাং হচাং করে কাঁচতে আরম্ভ করবে এক নাগাড়ে। দেখলাম এই নসির যা তেজ, তাক করে গোফের কাছাকাছি মারতে পারলেই যথেষ্ট কাজ হয়ে যাবে, কিন্তু বন্দুকে করে ঠাস করে নাকের কাছে পৌঁছলেই, এখন রাত 11টা, এখনো ওর হাতি থামেনি। আমার হিসেব যে ঠিক হয় 33 ঘন্টার আগে ওই প্রহ্লাদের হাতি আর থামবে না। খ্যাচো 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 করে 33 ঘন্টা এক নাগাড়ে হাসতে হবে। এটাই প্রহ্লাদের শাস্তি। বন্দুকে করে ভেতরে নস্যি ডাস্ট পড়ে আছে, ঢাস করে দিলেই নাকের কাছে গোফের কাছেই সে কিন্তু এক নাগাড়ে 33 ঘন্টা হাসতে শুরু করবে। এটা কিন্তু শঙ্কুর একটা আবিষ্কার। এই হলো তোমাদের 1 জানুয়ারির ঘটনা। এবার আসছি তোমাদের 2 জানুয়ারি। তাহলে কেমন লাগছে তোমরা তো আমাকে জানাতে হবে, নাহলে আমি তোমাদের পড়াবো কেন? শুধু তোমাদের কাছে একটাই আশা, তোমরা একবার এই ভিডিওটা শুনে লাইক দেবে এবং অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে আর বন্ধুদের শেয়ার করবে। আর তোমাদের কাছে এই খাতে যা যা প্রশ্ন হয় আমি কিন্তু প্রশ্ন বলবো, তার সাথে গল্প বললেও তোমাদের কিন্তু ভীষণ কাজে লাগবে। যেটুকু পড়লাম বোমযাত্রীর ডায়েরি ভূমিকা থেকে, এই ডায়েরিটা থেকে তোমাদের প্রশ্ন আছে গোল্ড মাইন শঙ্কুর, তারা শঙ্কুর ডায়েরি তারাবাবু কোথা থেকে পেয়েছিল, এই প্রশ্নটা কিন্তু তোমরা প্রথম পর্যায়ভিত্তিক মূল্যায়নের জন্য ভালো করে করে নেবে। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে তোমাদের এই মাত্র দেখালাম, ওই 1 জানুয়ারি যে ভয় পেয়েছিলেন শঙ্কু, কেন ভয় পেয়েছিলেন, এর থেকেও কিন্তু একটা প্রশ্ন হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের বললাম। আর 2 জানুয়ারি তো এখনো পড়িনি, দুটো অংশ পড়লাম, দুটো থেকে তোমাদের খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি কিন্তু বলে দিয়েছি। আর 2 জানুয়ারি একটু আসা যাক। 2 জানুয়ারি দেখো, 2 জানুয়ারি তোমাদের রকেটটা নিয়ে চিন্তায় ছিল। আমি রকেট আবিষ্কার করেছি, এটা নিয়ে খুব চিন্তা। যাবার দিন যত এগিয়ে আসছে ততই মনে জোর পাচ্ছি, উৎসাহ পাচ্ছি। এখন মনে হচ্ছে যে প্রথমবারের কেলেঙ্কারির জন্য একমাত্র প্রহ্লাদই দায়ী। কেন না, ঘড়িটার দম দিতে গিয়ে সে ভুল করে কাঁটাটায় ঘুরিয়ে ফেলেছে। কি করে জানবো? যেদিকে ঘুরোতে হয় তো উল্টো দিকে, আর 1 সেকেন্ড হলেই না সব কাজ পণ্ড হয়ে যেত। কাঁটা ঘোরানোর ফলে
আমার লেট হয়ে গেল প্রায় 3.5 ঘন্টা। রকেটটা খানিকটা উপরে গিয়ে গোদ গোদ করতে করতে পড়ে যাবে, এর আশ্চর্য কি? রকেট পড়াই কোথায় পড়লো? রকেট পড়লো অবিনাশ বাবুর মূলোর ক্ষেতে। মূলোর যে বাগান আছে, ক্ষেত নষ্ট হওয়ার জন্য ভদ্রলোক 500 টাকা ক্ষতিপূরণ চাইলেন। কত টাকা? 500 টাকা। অত সবজি ওনার কিন্তু নেই। তৎকালীন যুগে 500 টাকা বিরাট দাম ছিল। একেই বলে দিনে ডাকাতি। কেন? তোমার এরোপ্লেন পড়ে, তোমার যে রকেট পড়েছে, তা তো গুণাকার দিতে হবে। চাইলেও কত? 500 টাকা। অত কিন্তু সবজি ছিল না, তাই একে লেখক বলছেন দিনে ডাকাতি। এদিকে এত বড় একটা প্রচেষ্টা যে ব্যর্থ হতে চলেছিল, তার জন্য কোনো আক্ষেপ বা সহানুভূতি নেই। আমার যে এত বড় ক্ষতি হলো, এই ব্যাপারে অবিনাশ বাবুর কিন্তু কোনো আফসোস নেই। এইসব লোককে জব্দ করার জন্য নতুন একটা অস্ত্রের কথা ভাবা দরকার। উনি এটাও ভাবছেন তাকে কিভাবে, কোন অস্ত্র দিয়ে তাকে আমরা ক্ষতিপূরণ দিতে পারবো। তো দেখো, আজকে আমরা আসছি তোমাদের যেটুকু পড়লাম এইখান থেকে কিন্তু এই রকেট সম্পর্কে একটা প্রশ্ন, অবিনাশ বাবুর মূলর ক্ষেত কেন নষ্ট হয়েছিল আর তার কত ক্ষতিপূরণ দিয়েছিলেন, এইখান থেকে তোমাদের একটা প্রশ্ন হয়। তাহলে ভূমিকা 1 জানুয়ারি এবং তোমাদের 2 জানুয়ারি পড়লাম। তোমাদের দেখবে অনেক অংশ আছে। আজকে তোমাদের যেটুকু পড়লাম তার মধ্যেই তোমাদের কেমন লাগলো বলবে এবং অবশ্যই কমেন্টে জানিও। তবেই কিন্তু আমি আরও উৎসাহ পাবো যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, ইউনিভার্সিটি সকলের কাছে তোমাদের এই চ্যানেলটি জনপ্রিয় হয়ে গেছে। নবম শ্রেণীর প্রাক মাধ্যমিক যারা ছাত্রছাত্রী আছো, তারা বন্ধু বান্ধবীদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। আর যারা কোনো অভিভাবক থেকে থাকেন, আমি বলবো তারা অবশ্যই আপনাদের প্রিয় সন্তান সন্ততিকে এটা পড়ার বা দেখার সুযোগ করে দিন। কারণ নিচু ক্লাসের অনেকেই কিন্তু ইউটিউবে ক্লাস করে না। অবশ্যই এখানে এই ফ্রি চ্যানেলটি করলে পরে তাদের জীবনে একটা ভালো জায়গায় যে আসবে, এটা কিন্তু আমি নিশ্চিত রূপে বলতে পারি। বেস্ট অফ লাক, তোমরা সকলে ভালো থেকো। আসছি তোমাদের নেক্সট ভিডিও নিয়ে। আর তোমরা অবশ্যই ভালো করে পড়াশোনা করো। প্রথম পর্যায়ভিত্তিক মূল্যায়ন আর কয়েকদিন পরেই তোমরা বসতে চলেছো, তার পুরো সাজেশন নিয়ে তোমাদের কাছে আসবো। শুধু তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করতে ভুলে যেও না।